এক ব্যক্তি এক মিডিয়া ও সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো সহ নানা সুপারিশ সংস্কার কমিশনের বাস্তবায়নে কাজ করবে সরকার, বললেন উপদেষ্টা। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয়, বললেন তারেক। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি ফখরুলের। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় এনসিপি। 48 ঘন্টার আলটিমেটাম, জুলাই অভ্যুত্থানে আহতদের। এবং সিন্ডিকেটের কারসাজিতে ভরা মৌসুমেও অস্থির চালের বাজার, ভোক্তাদের ক্ষোভ, নজরদারি না করায় সরকারের সমালোচনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, একজন ব্যক্তি একটি পত্রিকা বা টিভির মালিক হতে পারবেন। গণমাধ্যমের জন্য এটি সহ মোট 20টি মূল সুপারিশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শনিবার প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। একজন সাংবাদিকের ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ সহ বড় মিডিয়াগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানি করার প্রস্তাবনাও দেওয়া হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। পরে ব্রিফিংয়ে কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া একজন সাংবাদিকের ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ সহ বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করার প্রস্তাব করা হয়েছে। গণমাধ্যমের যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম, টেলিভিশন, রেডিও, অনলাইন, সংবাদপত্র, সেগুলোরও প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল সমস্যা কি সেই শিল্পের, সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান খোঁজার চেষ্টা করেছি। সমাধানের ক্ষেত্রে আমি আগেই বলেছি, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে অভিযোগ করে রাজনৈতিক পরিচয় বিবেচনায় গত শাসন আমলে গণমাধ্যমের মালিকানা দেয়া হয়েছে বলে জানান তিনি। যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল। মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না, যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার। আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই, আমি সরকারের ডিজিটাল ভিশনকে তুলে ধরতে চাই, সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবাদিক স্বার্থ সংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার এবং অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের মধ্যে কল্যাণ অনুদানের চেন বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণমাধ্যমের মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবাদিক বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেয়ার কথাও জানান উপদেষ্টা। রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সবাই এক, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 12 দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তারেক রহমান। আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে উপস্থিত আমরা প্রত্যেকই রাজনীতিবিদ। এখানে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন, খুব সম্ভবত বোধহয় মান্না ভাই বলেছেন ওনার বক্তব্যে, যে গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায়। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা
স্বীকৃত। কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভাষ্য মতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আইন নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করবে। যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। শনিবার রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ঐক্যমত কমিশনের সুপারিশমালায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে, যদি এগুলো গৃহীত হয়। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। একইভাবে গণভোট, গণপরিষদ এবং আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কিনা ইত্যাদি হ্যাঁ বা না বলুন। সংবিধানের প্রস্তাবনার প্রিএম্বল মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। জনগণের জানমালের নিরাপত্তা বিধান, জবাবদিহি আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করাই সংস্কারের মূল লক্ষ্য উল্লেখ করে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। ঐক্যমত কমিশনে রবিবার দলের পক্ষ থেকে সুপারিশমালা দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিদের প্রস্তাব অনেকটাই আপনার একই রকম আসছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার এনসিপি। শনিবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করতে হবে। আর শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মুনতাসির মামুনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এসইউ সেলিম। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও দলটির সব কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, কোনো শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়নি। হাজারো মানুষের রাজপথ ভেজানো রক্তের মধ্য দিয়ে এ খুনি ফ্যাসিস্টদের বিদায় হয়েছে। তাই জীবন থাকতে তাদের আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয়, পৃথিবীর ইতিহাসে কোথাও তাদের ফেরার নজির নেই। আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম, এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম খুন হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সেগুলোর বিচার নিশ্চিত করতে পারেন,
তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগ এই বাংলার জমিনে ফিরবে না। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে এনসিপি নেতাকর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যান। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থানের আহতদের সংগঠক ওরিয়র্স অব জুলাই। এর মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তারা এই আলটিমেটাম দেন। তারা বলেন 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে ঘোষণা অথবা সিদ্ধান্ত আসতে হবে। নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর এবং ভোটাধিকার প্রয়োগের বয়স 16 বছর করার প্রস্তাব দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিকভাবে তারা সুপারিশ জমা দেবে বলেও জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তুষার সরোয়ার। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে, এটা আমরা যৌক্তিক মনে করছি না। ঈদ উল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ছুটছেন ক্রেতারা। কাপড়ের রং, মান আর দাম যাচাই করে সেরা পোশাকটি নিচ্ছেন তারা। ঈদকে সামনে রেখে কোথাও কোথাও আছে বিশেষ ছাড়। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ঈদ উল ফিতর ভাই অটো কেউ নিচে নামবে। মিল মালিক ও মজুতদারদের কারসাজিতে ভরা মৌসুমে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। 55 টাকার নিচে মিলছে না মোটা চাল। ভালো মানের সরু চালের কেজি ছাড়িয়েছে 85 টাকা। এতে ক্ষোভ জানিয়ে ভোক্তারা বলছেন সরকারের নজরদারির অভাবে দিন দিন আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে সিন্ডিকেট। উষা ফেরদৌসের প্রতিবেদন। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এপিও রিপোর্ট অনুযায়ী 2023 সালে বাংলাদেশে যে 6,43 লাখ টন দানাদার খাদ্য উৎপাদিত হয়েছে, তার মধ্যে শুধু ধান 5,86 লাখ টন। স্থানীয় জাতগুলো চাষে বিঘা প্রতি ধান পাওয়া যায় 187 থেকে 299 কেজি। উচ্চ ফলনশীল জাতে প্রতি বিঘায় ধান পাওয়া যায় 448 থেকে 821 কেজি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসেবে 2023-24 অর্থ বছরে 4,10 লাখ টন চাল উৎপাদন হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 4.1% বেশি। আবার সরকারি বেসরকারি উদ্যোগে 8.5 মাসে 5 লাখ টনের বেশি চাল আমদানি হয়েছে, কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। 4-5 জনের সংখ্যা কম করে 2 কেজি না 1.5 কেজি চাউল লাগবে, 1.5 কেজি চাউল লাগবে, আরও বাজার আছে। এই করে সংসার চালানো খুব কষ্টকর। দিন গেলে বাড়া ছাড়া তো কমতেছে না, সরকার তো কোনো নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। আগে চলতে খুব কষ্ট হয়, আমি ব্যবসা করি তারপর আমি চলতে পারি না, তার একভাবে নাই চলতে পারে, 5-6 মাস ধরে খালি বাড়তেই আছে। কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করে রেখেছেন মিলার ও মজুতদার ব্যবসায়ীরা, তাই তো দামের নিয়ন্ত্রণও তাদের হাতে রয়েছে। বড় বড় কোম্পানিগুলো চালের ব্যবসায় ঢুকে আপনার ধানগুলো অগ্রিম কিনে নিতেছে কৃষকের কাছ থেকে, এই কারণে চালের বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে। মিল মালিককে যদি সরকার চাপ দেয়, মালের দাম অনেক কমে যাবে, কারণ এই সিজনে মালের দাম কখনো বাড়তি থাকে না, রমজানে সবসময় কম থাকে। আমদানি সব ধরনের মাল পাচ্ছি আমরা বাইরের থেকে মাল, কিন্তু মালের দাম তো কম না, মালের দাম তো বেশি। কোম্পানি এবং মিলাররা চাল ব্যবসা নিয়ন্ত্রণ করছে, তাই আলোচনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দিলেন এই কৃষিবিদ। কৃষক কিন্তু খুব কম দামে বিক্রি করছে এবং ম্যাক্সিমাম মুনাফাটা নিচ্ছে কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো, যারা স্টোর করছে, যারা পলিশ করছে, ধান থেকে চাল তৈরি করছে, তারা কিন্তু বেশি, মিল মালিকগুলো তারা বেশি লাভটা করছে। এই জায়গাতে সরকারের শুধু নিয়ন্ত্রণ দরকার। আমাদের কাছে চাল কিন্তু প্রচুর পরিমাণে আছে, কিন্তু আমরা যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছি না, যার জন্য কিন্তু দাম বেশি দামে আমাদের কিনতে হচ্ছে সাধারণ মানুষগুলো। কিন্তু চাল উৎপাদন কিন্তু আমাদের কম হচ্ছে না। আমদানি, মজুত ও বিপণন পরিস্থিতি পর্যায়ে নজরদারি বাড়াতে হবে বলেও মনে করেন এই কৃষিবিদ। যারা আমদানি কারক আছে তাদের সাথে বসে কিন্তু সরকার একটা আলোচনার মাধ্যমে কিন্তু চালের দামটা স্থিতিশীল করতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
কেবল শহর উপশহর নয়, প্রত্যন্ত অঞ্চলেও দূষিত দেশের প্রায় সব নদ নদী। আর এই নদী দূষণের ফলে দিন দিনই বিলীন হয়ে যাচ্ছে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী, যার ফলে বর্ষাকালেও জালে ধরা পড়ছে না পর্যাপ্ত মাছ। আবার খাল জলাশয় দখল দূষণের কারণে কৃষিকার্যে ব্যাহত পানীয় ভূগর্ভ থেকে উত্তোলন করতে হচ্ছে। এতে করে প্রতিনিয়তই নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে কৃষকের ব্যয়। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত 2 দশকে বাংলাদেশের নদীগুলোতে ভারী ধাতুর কারণে দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। শিল্প কারখানার ভারী ধাতুযুক্ত অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে করে ধ্বংস হয়েছে মাছের প্রজনন ক্ষেত্র, সেই সঙ্গে ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানির যোগান। বাংলাদেশের নদীগুলোর জন্য বর্ষা ঋতু বড় আশীর্বাদ। প্রতি বর্ষার বৃষ্টিতে পানির দূষণ অনেকটাই দূর হয় বলে জানান মৎস্যজীবীরা। নতুন পানি আসার পর কিছু মাছ হয়, এমনি তো পচা পানি থাকে, এই কারণে মাছ থাকে না। সংসার চলার মতন মাছ নাই, যেটুকু আয় এতটুকুই আমার নিয়ে খুশি হয়ে থাকার। আবার জলাশয় কমে যাওয়ায় কৃষিও হয়ে পড়েছে পুরোপুরি সেচ নির্ভর। এতে কৃষি কার্যক্রম দিন দিন ব্যয়বহুল হয়ে উঠেছে বলে মনে করেন কৃষকরা। পানি অনেক নিচের থেকে ওঠেনি, পানি নিচে গেছে, সেরকম কয়েকদিন আইলে মনে করেন পানি পাইব না। লেবার খরচ বাড়ছে, পানি খরচ বাড়ছে, তারপরে আপনার এই যে সারের দাম বাড়ছে, সব মিলে আর কি পোষায় না। অনেক খরচা। পানি তো আগে আসিল 7-8 বছর আগে আসলে 1500 টাকা বিঘায় নিত, 26-27 বিঘা, অন্তত 3500 টাকা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি উপকূল জুড়ে দ্রুত নামছে পানির স্তর, ফলে বহু গভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। এতে করে উপকূল জুড়ে লাখো মানুষ প্রতিদিনই সুপেয় পানির অভাবে ভুগছে। পুকুরের পানি খায় আমাকে গাভীরা, এছাড়া কোনো পানি ভালো পানি নেই। পুকুরের পানি বহু দূরের মানুষও এই পানি খাওয়া পানি খাই সমস্যা হয়। নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের 41% মানুষ এখনো নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। সুন্দরবনের পূর্ব বন বিভাগের কলম তেজি এলাকায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও পানির উৎস দূরে থাকায় সময় মতো অগ্নি নির্বাপনের কাজ শুরু করা যায়নি। আগুন যাতে বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে না পড়ে সেজন্য চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছে বনরক্ষীরা। এর আগে শনিবার সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বনসংলগ্ন এলাকার বাসিন্দারা। ফায়ার সার্ভিস জানায় সুন্দরবনের ভোলা নদী থেকে ঘটনাস্থল প্রায় 3 কিলোমিটার দূরে। দুর্গম ও জটিল এলাকা হওয়ায় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আজ ভোর থেকে অভিযান শুরু করা হবে। অনলাইনে মিলিয়ন ভিউ অর্জনকারী 10 সহকর্মীকে পুরস্কৃত করল মোহনা টেলিভিশন। শনিবার বিকেলে উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে মোহনা ভবনে 10 জনের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও নগদ অর্থ। এ সময় উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের সিইও বোরহানুল হক সম্রাট, সিও এবং হেড অফ মার্কেটিং তসলিম চৌধুরী সহ আরও অনেকে। বিস্তারিত মাহমুদ হোসেনের প্রতিবেদনে। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে মোহনা টেলিভিশন, সেই সাথে এগিয়ে যাচ্ছে মোহনা ডিজিটাল প্ল্যাটফর্ম। সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা উপজেলার সহকর্মীদের পাঠানো প্রতিবেদন অনলাইনে মিলিয়ন ভিউ অর্জনকারী 10 সহকর্মীকে প্রথমবারের মতো পুরস্কৃত করল মোহনা টেলিভিশন। পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় সার্টিফিকেট ও নগদ অর্থ। মোহনা টেলিভিশনের এমন আয়োজনে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন জেলা উপজেলার সহকর্মীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সহ মোহনা ডিজিটাল টিম। আমার এই প্রিয় প্রতিষ্ঠান কর্মস্থল থেকে আমাকে যে এই সম্মাননা দিয়েছে, আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আমার কাজের স্পিরিটকে আরও বেগবান করব। আজকে যে আমি এই স্বীকৃতি পেয়েছি, আজকে যে আমি এই সম্মাননা পেয়েছি, আমার কাজের গতি আরও বাড়বে। এই পুরস্কার আমাকে অনেক বেশি কাজের ঔষধ বলে মনে করি। মোহনা টেলিভিশনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই স্বীকৃতি আমাদের কাজে আরও অনুপ্রেরণা যোগাবে, আমাদের কাজের গতি আরও বাড়বে, আমাদের কর্মস্পৃহা আরও বাড়বে। মোহনা টেলিভিশনের যে আমাদেরকে যে সম্মাননা দিল সেটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। সেই পুরস্কার আমার একার জন্য না, এই পুরস্কারটা আমি পেয়েছি আপনাদের থেকে। সামনে মোহনা এগিয়ে যাক, সবার সম্মানিত প্রচেষ্টাই। এর চেয়েও ভালো ভালো কন্টেন্ট আমরা উপহার দিব ইনশাআল্লাহ, এবং সেই জন্য সবাইকে বলি যে এটাই শেষ না, শুরু মাত্র।
পুরস্কার যখন কোনো প্রতিষ্ঠান কাউকে দেয় সেটার প্রতি হ্যাপি হয়ে দেয় তার কাজের কারণে। অনুষ্ঠানে সিও এবং হেড অব মার্কেটিং ভবিষ্যতে সকল সহকর্মীর হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেবার প্রত্যাশা ব্যক্ত করেন। এই সার্টিফিকেট আমরা চাই প্রত্যেককে দেওয়ার জন্য, প্রত্যেকের যেন পাই, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আপনাদের সবার সহযোগিতার দরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহনা টেলিভিশনের সিইও বলেন, নব উদ্যমে এগিয়ে যাচ্ছে মোহনা টেলিভিশন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমরা চাই যে এটা যেন প্রতীকী অর্থে না হয়, এটা খুব ভালোভাবেই সামনের দিনগুলোতে এটা বিস্তার লাভ করবে। এটুকুই আপনারা যারা পুরস্কৃত হচ্ছেন বা সম্মান পাচ্ছেন, মর্যাদার জায়গায় যাচ্ছেন, আমাদের ক্ষুদ্র প্রয়াস, এটা খুব বেশি কিছু না, কিন্তু আপনারা সেভাবে দেখবেন না, আন্তরিকতাটাই আমাদের মূল পাথেয়। অনুষ্ঠানে মোহনা টেলিভিশন এবং মোহনা অনলাইন প্ল্যাটফর্মের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন মোহনা পরিবারের সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এশিয়া এডটেক সামিট বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, যার মধ্য দিয়ে দেশের এডটেক খাতে নতুন দিগন্তের সূচনা হলো। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে নীতি নির্ধারকরা সহ অংশীজনরা অংশগ্রহণ করেন। এটির মাধ্যমে স্থানীয় প্রতিভাকে বৈশ্বিক সুযোগের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে ডিজিটাল বৈষম্য দূর করা হবে। এর নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিকভাবে দেশের শিক্ষা খাত আরও এগিয়ে যাবে বলে মনে করছেন বক্তারা। ঈদ উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়ায় যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ। ফেরিতে জুয়া খেলা ও ছিনতাই রোধে এবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন শ্রমিকরা। যাত্রীদের নিরাপত্তায় সজাগ থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে 17টি ফেরি, 20টি লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত রেখেছে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। ঈদের আগে ঘরমুখ মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন, ওনাদের পারাপারের লক্ষ্যে বিআইডব্লিউটিসি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য ফেরির সংখ্যা বৃদ্ধি, ফেরিতে জুয়া খেলা ও ছিনতাই রোধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ঘাট শ্রমিকরা। পর্যাপ্ত গাড়ি থাকবে টার্মিনালে। আমাদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাতে ঘাটে আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে, বহিরাগত লোক এসে যাতে এখানে চাঁদাবাজি না করে, টার্মিনালে যাতে হয়রানি না হয়, ছিনতাই না হয়, সেবারে আমরা জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা সহ মৌসুম কাউন্টার, অতিরিক্ত ভাড়া এবং যাত্রী হয়রানি বন্ধে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপত্তার জন্য দৌলতদিয়া ঘাট নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। নিয়মিত পুলিশ বাহিনীর সাথে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। সাদা পোশাকে ডিবি থাকবেন এবং আমাদের ডিএসবিও সাদা পোশাকে কাজ করবেন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে সবাই নিরাপদে ঘরে ফিরবে, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। ময়মনসিংহে জমে উঠেছে ঈদ বাজার। শহরের ছোট বড় সব শপিং কমপ্লেক্স, মার্কেট, বিপণী বিতানে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যদিও দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া, তবে শেষ দিকে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ঈদ সামনে রেখে নানা রঙের নতুন পোশাকে সেজেছে ময়মনসিংহের বিপণী বিতানগুলো। ঈদের আনন্দ বাড়াতে মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। পরিবারের সদস্যদের পছন্দসই পোশাক কিনতে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতারা। পছন্দ করছি, দেখা যাক, দাম এখনো পুরনো হয় নাই, তো মনে হচ্ছে দাম মোটামুটি থাকবে এবার। এক এক কাপড় এক এক মান অনুযায়ী টাকা। এখানে কাপড়ের মান, গুণগত মান অনেক ভালো আছে এবং স্বল্প মূল্যে এখান থেকে কেনাকাটা করা যায়। জিনিসের দাম অনেক বেশি, তুলনামূলকভাবে অনেক বেশি। শিশুদের জন্য রঙিন পোশাকে সেজেছে অনেক দোকান। সামনে গরম থাকায় সুতি কাপড়ের চাহিদাও অনেক। মেয়েদের জন্য সারারা গারারার চাহিদাও রয়েছে আগের মতোই। ছেলেদের টি শার্ট আর পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। শেষ দিকে বেচা বিক্রি আরো বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। কাস্টমাররা এমন কিছু ড্রেস খুঁজতেছে যেন ওইগুলা পরাইলে বাচ্চারা কমফোর্টেবল ফিল করে, দেন পরলে যেন আরামদায়ক হয়, গরমটা কম লাগে। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি,
আর কাস্টমারের বেশি চাহিদা হচ্ছে সুতি কাপড়ের উপরে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ঈদ কেনাকাটায় সরগরম ময়মনসিংহের ঈদ বাজার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবারে দেশের বাইরের খবর। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় 44 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে কিউবা, হাইতি, নিকারাগুয়ে সহ বিভিন্ন দেশের 5 লক্ষাধিক অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় 44 বেসামরিক নাগরিক নিহত ও 13 জন আহত হয়েছে। শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুর্কিনা ফ্যাসো এবং মালি লাগোয়া কোকোরা শহরে হামলা চালায় ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী ইআইজিএস। সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরায় দখলে নিয়েছে সেনাবাহিনী। এটি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর শেষ সুরক্ষিত ঘাঁটি ছিল বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। যুক্তরাষ্ট্রে 5,30,000 অভিবাসীর সাময়িক বৈধতার মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তালিকায় রয়েছে কিউবা, হাইতি, নিকারাগুয়ে এবং ভেনেজুয়েলার নাগরিকদের নাম। ফেডারেল রেজিস্ট্রার নোটিশে জানানো হয় আগামী 24 এপ্রিল থেকে প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হবে। সরকারে সামরিক বাহিনীর বৃহত্তর ভূমিকার অনুমোদন দিয়ে আইন পাশ করেছে ইন্দোনেশিয়া। আশঙ্কা করা হচ্ছে এই আইনের মাধ্যমে বেসামরিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও বাড়তে পারে। আইনটি প্রত্যাখ্যান করেছে দেশটির সুশীল সমাজ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সীমিত পরিসরে চালু করা হয়েছে যুক্তরাজ্যের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর। প্রায় 18 ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে বিমানবন্দরটি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বিমানবন্দরটির সকল কার্যক্রম স্থগিত করা হয়। শুক্রবার রাতে এক বিবৃতিতে ফ্লাইট পরিচালনা শুরুর তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, হিথ্রো বিমানবন্দরের কর্মী বাহিনী এবং বিদ্যুৎ পরিসীমা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই ফ্লাইট পরিচালনা শুরু করা সম্ভব হয়েছে। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। যাবার আগে শিরোনামগুলো আগে। এক ব্যক্তি, এক মিডিয়া ও সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো সহ নানা সুপারিশ সংস্কার কমিশনের বাস্তবায়নে কাজ করবে সরকার, বললেন উপদেষ্টা। রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপোষ নয়, বললেন তারেক। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি ফখরুলের। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় এনসিপি। 48 ঘন্টার আলটিমেটাম জুলাই অভ্যুত্থানে আহতদের। এবং সিন্ডিকেটের কারসাজিতে ভরা মৌসুমে অস্থির চালের বাজার, ভোক্তাদের ক্ষোভ, নজরদারি না করার সরকারের সমালোচনা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।